দুপুর হয়ে এসেছে। সকাল 10টা নাগাদ কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যাদবপুরের উদ্দেশ্যে। আর এই সব ঘটনা শেষ হতে হতে তো দুপুর হয়ে গেল। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা হোস্টেলের সামনে এসে উপস্থিত হলাম। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার রুম তো অন্য দিল। সে আমি ম্যানেজ করে নেব, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে। আজকে তোকে পুরো ভার্সিটিটা ঘুরে দেখাবো। কালকে থেকে নয় ক্লাস করা যাবে, ওকে? ওকে, ডান। জিমিনকে বলে আমি ফ্রেশ হতে গেলাম। বেশ ভালো লাগলো প্রথম দিনেই একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে জিমিনের সাথে বেরিয়ে গেলাম। ও ভার্সিটির সবার সঙ্গে আমাকে এক এক করে পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষ হওয়ার পর আমরা ভার্সিটিতে এসে উপস্থিত হই। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে সাথে কোন স্যার ম্যাম কেমন সেটাও জিমিন আমাকে বলতে লাগলো। সেই সময় হঠাৎই আমার চোখ গেল সামনের দিকে, আর আমার পা থমকে দাঁড়ালো। চার থেকে দূরে আসতে চাইলাম, সেই সামনে এসে গেল। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? জিমিনের প্রশ্নে ওর দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়তে সকালে যাকে চড় মেরেছিলাম সেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো। এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না ম্যাডাম। আপনি সকালে যেটা করেছেন সেটা কিন্তু একদম ঠিক করেননি। আপনিও সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুরুটা আপনি করেছিলেন, আমি না। খুব কথা বলছেন তাই না? সময় আসলে সবটা সুদে আসলে উসুল করে নেব। কথা শেষ করার আগেই ছেলেটির পেছন থেকে একটি ছেলে এসে ওর কাঁধে হাত রাখলো। ওই ছেলেটি আর কেউ নয়, আমার স্বামী জিয়ন জাঙ্কুক, যার থেকে আমি পালাতে চেয়েছিলাম, যার মুখ দেখার ইচ্ছা আমার ছিল না। কি করে থাকবে যে কিনা নিজের স্ত্রীকে বিয়ের রাতে ঠিক মতো দেখে না পর্যন্ত, এমনকি অপমানও করে। তার মুখ দেখার ইচ্ছা অন্য কারোর থাকলেও আমার আর নেই। কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে উনি আমার সিনিয়র বের হলেন। উনি ছেলেটিকে বললেন, কি হয়েছে রে? এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে। জাঙ্কুক আজকে সকালে আমার গায়ে হাত তুলেছে। ছেলেটার কথা শুনে উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চেনার চেষ্টা করছেন। ঠিকই ভেবেছিলাম, তাহলে মুখটাও ঠিকভাবে দেখেনি আমার। যে সময় আমাকে ধরে কথাগুলো বলেছিলেন সেই সময় আমি মুখটা নামিয়ে রেখেছিলাম, হয়তো তাই জন্যই দেখতে পাননি। কিন্তু হাতের ব্যান্ডেজ, ধুর, চিনতে না পারলেই ভালো হয়। এমন সময় উনি আমার হাতের দিকে তাকালেন যেখানে ব্যান্ডেজটা করা আছে। তারপর আপাতমস্তক এক নজর দেখতেই চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠলো ওনার। উনি ছেলেটিকে বললেন, তুই যা, আমি কথা বলছি। ওনার কথা শুনে ছেলেটি কোনো রকম কথা না বলে চলে গেল। এতক্ষণ ধরে জিমিন চুপ করে থাকলেও এইবার জিমিন ওনাকে বলল, জাঙ্কুক ভাইয়া, আসলে কিন্তু ওখানে তেহমিনের কোনো দোষ নেই। আর তুমি তো ভালো করেই জানো আমি মিথ্যা বলি না, আর সবার কথা বলার প্রয়োজনও মনে করি না। হ্যাঁ, তুই একটু এগিয়ে দাঁড়া, আমি তোর ফ্রেন্ডের থেকে সবটা শুনতে চাই। ওনার কথাই জিমিন আমাকে ভরসা দিয়ে ওদিকে চলে গেল। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। এমন সময় উনি বললেন, তুমি এই ভার্সিটিতে? আসলে আমি জানতাম না যে আপনিও এই ভার্সিটিতেই পড়েন। জানার কথাও নয়, আমি তো তোমাকে চিনতেই পারিনি প্রথমে। যাই হোক, আমি চাই না তুমি এখানে আমাকে তোমার হাজবেন্ড বলে পরিচয় দাও। এইটা যেন কেউ কোনোভাবে না জানতে পারে। ঠিক আছে। আর শোনো, আমি চলে যাচ্ছিলাম ওনাকে পাশ কাটিয়ে, সেই সময় উনি আবার আমাকে ডাকলেন। কিছু বলবেন? হ্যাঁ, আই এম সরি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম। হয়তো প্রথমবারের জন্য আমি ওনার মুখটা ভালোভাবে দেখলাম। আগে যতবার দেখা হয়েছে শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তাই মুখটা ভালোভাবে দেখা হয়ে ওঠেনি। ঘোর কাটলো যখন উনি সরি বলার কারণ বললেন। বিয়ের দিন রাতে আমি যে বিহেভিয়ারটা করেছি সেটা আমার করা একদমই উচিত হয়নি। আমি বিয়ের এই কনসেপ্টটাকে বিশ্বাসই করি না, সো আমার জন্য এই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল না। তুমি খুব ভালোভাবেই জানো আমাদের বিয়েটা কি সিচুয়েশনে হয়েছে। সেদিন রাতে তুমি আমাকে এটা বলেওছিলে, কিন্তু আমি যতটা রুড বিহেভ করেছি তুমি করোনি। এই সবকিছুর জন্যই আই এম সরি। সো নাও তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ইয়া, ইটস ওকে। আর একটা কথা ছিল। কি কথা? আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, তখন তোমার মুখটা দেখেছিলাম তাই আজকে চিনতে পেরেছি। আর ব্যান্ডেজটার জন্য সিওর হয়েছি আর কি। ও আচ্ছা। উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে কেন যেন আমার চোখটা ছলছল হয়ে ওঠে। হয়তো ওনার আলাদা